तूने नजरों से क्या छुआ, दिल था जो तेरा हुआ, कैसा नशा चढ़ गया, तेरी याद में खो गया। तूने नजरों से क्या छुआ, दिल था जो तेरा हुआ, कैसा नशा चढ़ गया, तेरी याद में खो गया। मैं तेरे लिए जान तली मैं लिया, मेरी याद दिनों ना आया, तू मुझे कितना भी जाने समझ ले, किसी और दीवाना लिया। याद तेरी आए ना कभी, रह गई बातें जो ना कही, आस में जिंदगी कत रही, कभी मिले तो ये बस नहीं। तू मेरी आशिकी बन गई, मुझे एहसास होता नहीं, मैं तुझे अब बात क्या सुनाऊं, दिला दूंगी मैं तुझको यकीन, दिला दूंगी मैं तुझको यकीन, दिखा दूंगी मैं प्यार मेरा, तुझे ले लूं मैं बाहों में, मैं उन्हें दे बातें नो हौसला। मैं तेरे लिए जान तली मैं लिया, मेरी याद दिनों ना आया, तू मुझे कितना भी जाने समझ ले, किसी और दीवाना लिया। याद तेरी आए ना कभी, रह गई बातें जो ना कही, आस में जिंदगी कत रही, कभी मिले तो ये बस नहीं। यार दिले में कुछ भी करना, यार दिले में। ওই এপিসোডের শুরুতে দেখানো হয় যে রেস্কিউ ডিপার্টমেন্ট জিনের বডি খুঁজে পায়নি। এমনকি স্যান প্রত্যেকটি হসপিটালে কল করে জিনের কথা জিজ্ঞাসা করে, কিন্তু কোনো হসপিটালেই জিনকে অ্যাডমিশন করা হয়নি। এটা জানতে পেরে স্যান অনেক বেশি চিন্তিত হয়ে যায়, আর সিন তখন অনেক বেশি কান্না করছিল। অপরদিকে লিনের বাবা তো সেলিব্রেট করছিল, কারণ জিন এখন ওদের রাস্তা থেকে সরে গিয়েছে। এইদিকে সিনের তখন জি ভ্যানের কথা মনে পড়ে, তাই তো সে অনেক কষ্টে ওর নাম্বার খুঁজে বার করে ওকে কল করে, কিন্তু জি ভ্যান তখন বলে জিন এখন আমার কাছে আছে, কিন্তু ওর অবস্থা এখনও খারাপ। তখন আমরা জিনকে দেখতে পাই, যার কিনা সার্জারি চলছিল, আর এই সব কিছু জি ভ্যান ওই শহরের বাইরে গিয়ে করাচ্ছিল। ঠিক তখনই সিনকে ওর সৎ বাবা কল করে এখনই ওর সঙ্গে দেখা করতে আসতে বলে, কারণ সেও এখন থাইল্যান্ডে আছে। তাই সিন ওর সৎ বাবার সঙ্গে দেখা করতে চলে যায়। ওর সৎ বাবা তখন বলছিল যে ওর মায়ের ওপেন হার্ট সার্জারি হয়েছে, এখন তার অবস্থা অনেক খারাপ, আর সে তোমাকে খুব মিস করছে, তাই তুমি আমার সঙ্গে কানাডা চলো। এই কথাটি শুনে সিন তো কান্না করে দেয়। এরপর সে জিনকে কল করে, কিন্তু জিন ফোন রিসিভ করে না। তাই সে ওকে মেসেজ করে বলে যে আমি কালকে কানাডা চলে যাব, আমার মায়ের অবস্থা অনেক খারাপ, তাই আমাকে যেতেই হবে। জিভ্যান যখন এই মেসেজ জিনকে দেখায়, তখন সে ওকে রিপ্লাই দেয় যে কালকে আমি তোমার সঙ্গে দেখা করতে চাই। এটা দেখে সিনের মন একটু হলেও ভালো হয়ে যায়। তো পরের দিন জিন স্যানকে ওর কাছে পাঠায়। এরপর স্যান ওকে নিয়ে জিনের কাছে যায়। জিনকে দেখতে তখন অনেকটাই ঠিক মনে হচ্ছিল। সিন ওর হাত ধরতে যাচ্ছিল, কিন্তু জিন ওর হাত সরিয়ে নেয়, আর সে অনেক রুডভাবেই ওর সঙ্গে কথা বলে। এইসব দেখে সিন অনেকটাই অবাক হয় যে হঠাৎ করে জিন কেন ওর সঙ্গে এত খারাপ ব্যবহার করছে। আসলে জিন ইচ্ছে করেই ওর সঙ্গে খারাপ ব্যবহার করছে, যাতে সিন কষ্ট পেয়ে কানাডায় চলে যায়, আর সে যেন জিনের কথা না ভাবে। তো আজকেই ফ্লাইট ছিল, তাই সিন ওর ভাঙা মন নিয়ে চলে যায়। কানাডায় গিয়ে সে ওর মায়ের অনেক কেয়ার করে, প্লাস ওখানকার একটি ইউনিভার্সিটিতে অ্যাডমিশনও নেয়। এইদিকে আমরা জানতে পারি যে অ্যাক্সিডেন্টের জন্য জিনের পা ভেঙে গিয়েছে, সে ঠিক মতন এখন হাঁটা চলা করতে পারবে না, আর কার রেসিং করা তো অনেক দূরের কথা। এইসব জানতে পেরে স্যানের মন খারাপ হয়ে যায়। তো এরপর ওর সঙ্গে জি ভ্যান দেখা করতে আসে। সে তখন বলে যে আমরা জানতে পেরে গিয়েছিলাম যে লিনের বাবা তোমার সঙ্গে এমনটা করেছে, তাই আমি তাকে অ্যারেস্ট করেছি, আর ওই স্মাগলিংয়ের পেছনে যে ছিল তাকেও আমরা ধরে ফেলেছি, আর তোমার উপরে যেই কেস ছিল ওটাও উঠিয়ে নেওয়া হয়েছে। এইসব কথা শুনে জিন তো ইমোশনাল হয়ে যায়। ফাইনালি সে সব কিছু ঠিক করতে পারলো, কিন্তু ওর মন একটু খারাপও ছিল, কারণ এই সময়ে সিন ওর সঙ্গে ছিল না। অপরদিকে সিন প্রত্যেক দিন জিনকে মেসেজ করত, কিন্তু জিন কোনো দিনও ওর মেসেজের রিপ্লাই দিত না। একদিন তো জিনের খুব ইচ্ছে করছিল সিনকে সব কিছু বলার, কিন্তু তখনই ওর নজর ওর পায়ের দিকে পড়ে। এখন সে হাঁটতে পারবে না, আর সে চায় না যে এই অবস্থায় সিন ওর স্বপ্ন ছেড়ে ওর কাছে চলে আসুক। তাই তো জিন আর কোনো দিনও ওর মেসেজের রিপ্লাই দেয় না। তখন আমাদেরকে ফ্ল্যাশব্যাকের একটি সিন দেখানো হয়। ওই দিনকে জিন বলেছিল আমি চাই তুমি কানাডায় চলে যাও, ওখানে তোমার পড়াশোনা শেষ করো, আর ওখানে তুমি অনেক ছেলেও পেয়ে যাবে যারা আমার থেকে অনেক ভালো হবে।
তাই আমি চাই তুমি আমার উপর থেকে মুভ অন করে ওখানেই সেটেল হয়ে যাও। এই বলে জিন ওর সঙ্গে ব্রেকআপ করে নিয়েছিল। তো সিন বর্তমানে আসে আর আমরা দেখি যে জিন অনেক বেশি এক্সারসাইজ করছে, যেন সে একটু হলেও হাঁটা চলা করতে পারে। কিন্তু এই এক্সারসাইজগুলো অনেক বেশি কঠিন ছিল, তাই জিনের খুব কষ্ট হতো। তো এইভাবে বেশ কয়েকদিন কেটে যায়। জিন এখন ভালো মতনই হাঁটতে পারতো। একদিন সে গ্যারেজে যায়, তখন ওর সিনের কথা খুব মনে পড়ে, কারণ এই জায়গাতে সিনের সঙ্গে ওর অনেকগুলা মেমোরি জড়িয়ে আছে। তো জিন যেহেতু আর কোনো দিনও রেসিং করতে পারবে না, তাই সে ওর গ্যারেজও বন্ধ করে দেয়। এরপর সে ওর বন্ধুদের সঙ্গে দেখা করে ওদেরকে বলে যে আমি চায়নাতে ফিরে যাচ্ছি। আর যাওয়ার সময় সে তখন সিনকে একটি লাস্ট মেসেজ করে, আমি থাইল্যান্ড থেকে অনেক দূরে চলে যাচ্ছি, আমার এই নাম্বার বন্ধ থাকবে, কিন্তু ভাগ্যে যদি থাকে তাহলে ইন ফিউচার আমাদের আবারও দেখা হবে। এই মেসেজ দেখে সিন কয়েকদিন বাদ থাইল্যান্ডে যায়। সে তখন ওর সৎমা আর বাবাকেও প্রশ্ন করে, কিন্তু ওরাও জানতো না যে জিন কোথায় গিয়েছে, তাই ওরা সিনকে কিছু বলতে পারে না। এরপর সিন স্যানকে কল করে ওকেও জিনের কথা জিজ্ঞাসা করে। স্যান বলে যে আমিও জানি না, তুমি ওকে ভুলে যাও, কারণ সে আর কখনোই থাইল্যান্ডে আসবে না। আর বিদেশের কোনো হ্যান্ডসাম ছেলেকে দেখে ওকে বিয়ে করে নাও। তো এরপর সিন আবারও কানাডায় ফিরে যায়। দেখতে দেখতে 3টা বছর কেটে যায়। সিনের মা এখন আগের থেকে সুস্থ আছে, আর সে ওকে অনেকগুলা ছেলের সঙ্গে ব্লাইন্ড ডেটে পাঠিয়েছে। কিন্তু জিনের কথা ভেবে সে প্রত্যেকটি ছেলেকেই রিজেক্ট করে দিয়েছে। তো একদিন ইউনিভার্সিটিতে সিনের সঙ্গে একটি চাইনিজ ছেলের দেখা হয়। এর নাম হলো লি হং। এই প্রফেসর তখন দুজনকে চায়নাতে গিয়ে একটি রিসার্চ করতে বলে, আর দুজনকে রিসার্চের জন্য ওই শহরেই যেতে হবে যেই শহরে সিনের বাড়ি ছিল। তো এরপর দুজনেই চায়নাতে চলে যায়, আর ওখানে গিয়ে সিন প্রথমেই ওর পুরনো বাড়িতে যায়। কিন্তু সে জানতে পারে যে ওর মা এই বাড়ি কাউকে বিক্রি করে দিয়েছে, তাই ওর মন খারাপ হয়ে যায়। তো এরপর সিন আর লি হং ওই জায়গাতে যায় যেখানে ওদেরকে রিসার্চ করতে হবে। এত বড় বড় গাছ দেখে সিনের তখন মনে পড়ে যায় জিনের কথা। একদিন সিন ওকে বলেছিল যে আমরা আবারও চায়নাতে ফিরে যাব, ওখানে তুমি গ্যারেজ চালাবে, আর যদি ওটা না চলে তাহলে একটি ক্যাফে ওপেন করব, ওর নাম রাখবো মুন। মুন আসলে সিনের নামের মিনিং। তাই তো সিন ঠিক করেছে যে সে এখানে একটি ক্যাফে ওপেন করবেই। আর এই কথাটি সে তখন লি হংকে বলে, আর ওর ক্যাফে কেমন রকমের হবে ওটাও সে ডিটেলসে লি হংকে বলে, যেটা সে আর জিন মিলে প্ল্যান করেছিল। এরপর সে ওই এজেন্টের সঙ্গে দেখা করতে যায় যে কিনা ওদের বাড়িটি বিক্রি করেছিল। সিন বলে আমার কাছে এখন অত টাকা নেই, অল্প কিছু টাকা আছে, আর ওই টাকা দিয়ে আমি বাড়ি কিনতে চাই, পরে সে টাকা শোধ করে দেবে। এতে এজেন্ট বলে যে বাড়ি কিনেছে ও অনেক বেশি ধনী, একবারেই সমস্ত টাকা দিয়ে কিনেছিল, তাই মনে হয় না যে সে এতে রাজি হবে। এটা শুনে ওর মন খারাপ হয়ে যায়। তখন সিন ওখানে একটি কুকুর দেখতে পায়। এই কুকুর দেখতে ওই কুকুরের মতন যেটা স্যান ওকে দিয়েছিল। থাইল্যান্ডে গিয়ে সে তো একবার স্যানকে প্রশ্ন করেছিল যে তার কুকুর এখন কোথায় আছে। স্যান বলেছিল যে কুকুর হারিয়ে গিয়েছে। এটা শুনে সিন তখন অনেক বেশি কান্না করেছিল। তো পরের দিন সিন যখন মর্নিং ওয়াক করছিল তখন ওই কুকুরটি দৌড়ে সিনের কাছে আসে, যেন সে ওকে অনেক আগে থেকেই চেনে। ঠিক তখনই লি হং ওকে কল করে বলে যে আমি একটি ক্যাফে দেখলাম, ঠিক তেমনই যেমনটা তুমি বর্ণনা করেছিলে, আর সারপ্রাইজিংলি ওই ক্যাফের নামও হলো মুন। এটা শুনে সিন অনেকটাই অবাক হয়। তখন ওখানে ওই ডগের মালিক আসে। মেয়েটি বলে এটা আমার কুকুর না, আমার বসের কুকুর। এই বলে মেয়েটি যখন কুকুরটিকে নিয়ে যাচ্ছিল তখন সিন ওর কুকুরের নাম ধরে ডাকে। এটা শুনে ওই কুকুরটি দৌড়ে সিনের কাছে চলে আসে। এতে সিন বুঝতে পেরে যায় যে এটাই হলো ওর কুকুর, যেটা স্যান ওকে থাইল্যান্ডে দিয়েছিল, কিন্তু সে এখানে কিভাবে আসলো। এই নিয়ে সিন তখন একটু চিন্তা করে। তো এরপর সিন ওই ক্যাফে দেখতে যায় যেটার কথা লি হং ওকে বলেছিল। ক্যাফেটা আসলেই তেমনই দেখতে যেমনটা সিন বর্ণনা করেছিল। তো ভেতরে গিয়ে সিন এই কফি অর্ডার করে। এই মেয়েগুলো তখন বলে যে এই কফি আমাদের বসের কাছে অনেক বেশি স্পেশাল, তাই তো সেই এই কফি নিজে হাতে বানায়। তো এরপর সিন যখন কফি টেস্ট করে তখন ওর জিনের কথা মনে পড়ে যায়।
কারণ জিনও ঠিক এমন ফ্লেভারের কফি ওর জন্য বানাতো। এতে সিনের আর বুঝতে বাকি থাকে না যে এই ক্যাফের ওনার আর অন্য কেউ না, জিন। তো সিন তখন বলে, আমি তোমাদের বসের সঙ্গে দেখা করতে চাই। মেয়েগুলো বলে কিন্তু এর জন্য তাকে তার নাম লিখতে হবে। সিন দেখে যে অনেকগুলা মেয়ের নাম এখানে রেজিস্টার করা আছে। এই মেয়েগুলো তখন বলে, আসলে আমাদের বস অনেক বেশি হ্যান্ডসাম, তো তাই মেয়েরা তার সঙ্গে কথা বলার জন্য এই ডায়েরিতে নিজেদের নাম্বার লিখে যায়। কিন্তু আমাদের বস কখনোই কাউকে কল করেনি, তাই আপনিও আপনার ভাগ্য পরীক্ষা করতে পারেন। এটা শুনে সিন কিছুটা খুশি হয়। এরপর সেও ওর নাম্বার লিখে দেয়। তো এরপর বাড়িতে গিয়ে সিন ওই ক্যাফের সম্পর্কে সার্চ করে, আর সে ওখানে ওনারের একটি ছবি দেখতে পায়। ওর মুখ দেখা না গেলেও সিন কিন্তু বুঝতে পেরে যায় যে এটাই ওর জিন। সিন লক্ষ্য করে যে এই ছবির নিচে মেয়েদের কমেন্টের পুরো বন্যা বয়ে যাচ্ছে, আর সকলেই ওর অনেক বেশি প্রশংসা করছিল। কিন্তু একটি মেয়ে লিখেছে, জিনকে পছন্দ করে কোনো লাভ নেই, সে অলরেডি ম্যারিড আর ওর একটি বাচ্চাও আছে। এটা দেখে সিন অনেকটাই অবাক হয় যে মেয়েটা বলে কি, যার জন্য আমি আজ পর্যন্ত কোনো ছেলেকে পছন্দ করলাম না, সে কিনা এখন বিয়ে করে নিয়েছে। তো পরের দিন সিন আবারও ক্যাফেতে যায়, আর সে তখন জানতে পারে যে এই রবিবার জিন ওর সঙ্গে দেখা করবে। এটা শুনে সিন অনেকটাই খুশি হয়ে যায়। তো সিন তখন এই মেয়েটির কাছ থেকে আরও জানতে পারে যে ওদের বস এখনও পড়াশোনা করছে, আর সে এই ক্যাফের পাশাপাশি অন্য একটা বিজনেসও করে। তো বাড়িতে গিয়ে সিন তো অনেক বেশি এক্সাইটেড ছিল, জিনের সঙ্গে ফাইনালি সে দেখা করতে পারবে। কিন্তু তখনই লি হং ওকে কল করে বলে যে ওই দিনই ওদের একটি মিটিং আছে। এটা শুনে সিন কনফিউজ হয়ে যায়, সে কোথায় যাবে। কিন্তু অনেক কষ্টে সিন প্রথমে ওর মিটিং শেষ করে। এরপর ও জিনের সঙ্গে দেখা করতে যায়। আজকে প্রায় 3 বছর পর সে ওকে দেখল, তাই সিন তো এক নজরে ওর দিকেই তাকিয়ে থাকে। আর জিন যখন ওকে দেখে তখন সেও ওর দিকেই তাকিয়ে থাকে। তো এরপর জিন ওয়েটারকে সিনের জন্য ওর পছন্দের কেক আনতে বলে, যেটা সে নিজে হাতে বানিয়েছিল। কিন্তু সিন বলে, এখন আমি এইসব খাওয়া ছেড়ে দিয়েছি। সিন তখন প্রশ্ন করে যে এত বছর সে কেন তার সঙ্গে কোনো যোগাযোগ রাখেনি। জিন বলে এমনি তার ইচ্ছে করেনি তাই। সিন আবারও প্রশ্ন করে, তুমি কি বিয়ে করে নিয়েছো? এতে জিন কিছুই বলে না। জিন তখন প্রশ্ন করে, তোমার কি কোনো বয়ফ্রেন্ড আছে? সিন তখন অনেকটাই রেগেছিল, তাই সে বলে দেয় যে হ্যাঁ আছে, আর ওকে বিয়ে করতেই আমি চায়নাতে এসেছি। এখন জলদি তোমার ফোন নাম্বার দাও, তোমাকে ইনভাইট করব। ওর এই কথা শুনে জিনের মন ভেঙে চুরমার হয়ে যায়। তো এরপর সিন বাড়িতে গিয়ে অনেক কান্না করে। তো পরের দিনের সিন দেখতে পাই, জিন তখন ওয়ার্কআউট করার চেষ্টা করছিল। আসলে জিন এখন ঠিক মতন হাঁটতেই পারে, সে সিঁড়িতে উঠতে পারে না, দৌড়াতে পারে না, আর হেভি ওয়ার্কআউট করতে পারে না। কিন্তু পুরোপুরিভাবে সুস্থ হওয়ার জন্য জিন এখনও পরিশ্রম করছে। তো এই দিকে সিনকে ওর এক কলিগ ওকে বিয়েতে ইনভাইট করে, এমনকি সে ওকে ছবিও পাঠিয়েছিল। এটা দেখে ওর মাথায় তখন দুষ্টু পোকা নাড়া দেয়। সে কি করে, এই মেয়েটির মুখের জায়গায় নিজের ফেস এডিট করে বসিয়ে দেয়। এরপর সে এই ছবি জিনকে সেন্ড করে বলে যে এই ডেটে আমার বিয়ে, তাই অবশ্যই তুমি ওখানে আসবে। এই ছবি দেখে সে জেলাস তো হয়, কিন্তু একটু ইমোশনালও হয়ে যায়। আর জিনের চোখ দেখেই মনে হচ্ছে যে সে কত বেশি রেগে গিয়েছে। তো ফাইনালি ওদের বিয়ের দিন চলে আসে, তাই জিন ওখানে চলে যায়। কিন্তু জিন যখন এই ছবিতে ব্রাইডের আসল মুখ দেখে তখন সে সিনের দুষ্টামি বুঝতে পেরে যায়। আর ভেতর ভেতর এখানে জিন অনেকটাই খুশি হয়, কিন্তু এত বড় দুষ্টামি করার জন্য সে ওর ওপর রেগেও গিয়েছিল। ঠিক তখনই সিন ওকে কল করে বলে যে কেমন লাগলো আমার প্র্যাঙ্ক? এটা তো কিছুই না, আমি তোমাকে আরও জ্বালাবো, কারণ এই 3 বছর তুমি আমাকে অনেক জ্বালিয়েছ। এই বলে সে ফোন কেটে দেয়। আর ওর এই কথা শুনে জিনের ফেসে তখন একটু স্মাইলও চলে আসে। তো এরপর আমরা জানতে পারি যে জিন আসলে অটোমোবাইলসের বিজনেসও করত, কারণ আমরা তো জানি যে গাড়ি ডিজাইন করতে সে খুব ভালো পারে। তাই তো এটাকেই সে ওর প্রফেশন বানিয়েছে, আর ক্যাফে ও সিনের জন্য বানিয়েছিল, কারণ এটা ওর স্বপ্ন ছিল। আর সিনের স্বপ্ন ছিল জিন যেন গ্র্যাজুয়েট কমপ্লিট করে, তাই তো সে আবারও ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিয়েছে। তো এই দিকে সিন ক্যাফেতে এসেছিল জিনের সঙ্গে দেখা করতে, কিন্তু তখন জিন এই শহরেই ছিল না।
সিন তখন এই ওয়েটারদেরকে জিজ্ঞাসা করে যে জিন এখন কোথায় আছে আর সে কি করে। এতে মেয়েটি বলে বসের অন্য একটি বিজনেস আছে আর ওটার জন্যই সে মাঝে মাঝে এই শহর থেকে বাইরে যায়। আজকেই সে বাইরে গিয়েছে আর 2-3 দিন পরে ফিরবে। এতে সিন তখন ওর কুকুর নিয়ে বলে যে তোমার বসকে বলে দিও যদি এই কুকুর পেতে চাই তাহলে আমার সঙ্গে যেন দেখা করে। তো 2 দিন বাদ জিন শহরে আসে আর আসা মাত্রই ও সিনের সঙ্গে দেখা করতে চলে যায়। অ্যাপার্টমেন্টের অবস্থা দেখে জিন কিছুটা অবাক হয় যে সিন কিভাবে এমন বিল্ডিংয়ে থাকতে পারছে। জিন যেহেতু সিঁড়ি দিয়ে উপরে উঠতে পারবে না তাই সে মেসেজ করে সিনকে নিচে আসতে বলে। এরপর জিন ওকে প্রশ্ন করে তুমি তো বললে যে এখানে তুমি তোমার বয়ফ্রেন্ডকে বিয়ে করতে এসেছো, তো তোমার বয়ফ্রেন্ড কি তোমাকে এই জায়গাতে থাকতে দিয়েছে? সিন বলে আরে তেমন কিছুই না, আসলে আমার বয়ফ্রেন্ডের গেমিংয়ের অনেক নেশা, তাই সে ওখানেই ওর সমস্ত টাকা খরচা করে দেয়। আমি তো ওকে বলেছিলাম একটি ফোন কিনে দিতে, কারণ 2 বছর ধরে আমি এই ফোন ইউজ করছি, কিন্তু সে আমাকে ফোন কিনেই দেয়নি। বাট তবুও আমি ওকেই বিয়ে করব কারণ আমি ওকে ভালোবাসি। তখন এই ছেলেটির সঙ্গে ওর ধাক্কা লাগতে যাচ্ছিল, বাট জিন ওকে ধরে ফেলে। আর আমরা তখন বুঝতে পারি যে সিনের এই কথা শুনে জিন ভেতর ভেতর অনেকটাই কষ্ট পাচ্ছে। বাড়িতে গিয়ে সিন তো অনেক বেশি খুশি হচ্ছিল জিনকে বিরক্ত করতে পেরে। তো পরের দিন সিন আবারও ক্যাফেতে যায়, কিন্তু প্রত্যেকবারের মতন এবারও সে জিনকে ওখানে দেখতে পায় না। সিন তখন এই মেয়েগুলোকে বলে আমি শুনেছি তোমাদের বস নাকি বিবাহিত, এটা কি সত্যি? এতে এই মেয়েটি বলে যে হ্যাঁ, একদিন তো আমি বসের বাড়িতে তার ওয়াইফকে দেখেছিলাম, দেখতে পুরাই বসি টাইপের, আমার তো মনে হয় যে বস বিবাহিত। এটা শুনে সিন তো অনেক বেশি জেলাস হয়ে যায়। সে তখন ওই মেয়েগুলোর কাছ থেকে জিনের বাড়ির অ্যাড্রেস চায়। তো এরপর সিন ওখানে চলে যায়। সে নক করে কিন্তু কেউ দরজা খোলে না। তখন ওখানে একটি মহিলা এসে বলে তুমি কি জিনের সঙ্গে দেখা করতে চাও? সিন হ্যাঁ বলে। এতে মহিলাটি বলে আমার সঙ্গে ভেতরে আসো। এটা দেখে সিনের আর বুঝতে বাকি থাকে না যে এই মহিলাই ওর ওয়াইফ, কিন্তু একটু বয়সে বড় হবে জিনের থেকে। সিন তখন ওই মহিলার ফোনে এই ছবি দেখে ওকে প্রশ্ন করে এটা কি তাদের ছেলে? মহিলাটি বলে যে হ্যাঁ, আমার 2টো ছেলে, বড় ছেলে গ্র্যাজুয়েট হবে আর এটা ছোট। এটা শুনে সিন মনে করে যে এই মহিলার প্রথম ছেলে ওর প্রথম হাজবেন্ডের আর ছোট ছেলে জিনের। সিন তখন চেঁচিয়ে ওঠে যে না, এটা হতে পারে না। মহিলাটি বলে কি, তুমি কি ভাবছো? সিন ওকে বলে দেয় ওর মনের কথা। মহিলাটি বলে আরে পাগল, আমি ওর থেকে অনেক বড়, আর জিন তো আমার ছেলের বয়সে। আসলে আমি ওর ফিজিওথেরাপিস্ট, এই শহরে থাকি না, তবে মাঝে মাঝে জিনের চেক আপ করার জন্য আমি আসি আর এখানেই থাকি, কিন্তু গেস্ট রুমে। আর আমি এটাও জানি যে তুমি হচ্ছ সিন, জিনের প্রথম ভালোবাসা। অ্যাক্সিডেন্টের পর থেকে জিন ওর পায়ে আর কোমরে অনেক চোট পেয়েছিল। সকলে তো আশা ছেড়ে দিয়েছিল যে জিন কোনোদিনও হাঁটতে পারবে না, কিন্তু সে অনেক বেশি পরিশ্রম আর থেরাপি করে করে হাঁটতে শুরু করেছে। আমি ওর পার্সোনাল ফিজিওথেরাপিস্ট। আমি দেখেছি যখনই ওকে কঠিন ফিজিওথেরাপি করানো হতো তখনই সে তোমার নাম নিত। মাঝে মাঝে জিন তো সেন্সলেস হয়ে যেত, কিন্তু সে বিড়বিড় করে তোমার নামই বলতো। আর মাঝে মাঝে নিজের মুড ঠিক করার জন্য সে তোমার স্কেচ করত। ছেলেটি অনেক বেশি পরিশ্রম করেছে, কিন্তু সে এখনও পুরোপুরিভাবে সুস্থ হয়নি। জিন বেশি হাঁটা চলা করতে পারে না আর সিঁড়িতে উঠতেও পারে না। এইসব কথা জানতে পেরে সিন তো ইমোশনাল হয়ে যায়। আর সে তখন ওই মহিলাকে বলে আমি যে এখানে এসেছিলাম এই কথাটি সে যেন জিনকে না বলে। তো এরপর সিন বাড়িতে গিয়ে বুঝতে পারে যে জিন এর জন্যই তাকে ওর জীবন থেকে দূরে রেখেছে, যাতে সিনের কোনো প্রবলেম না হয়। আর ওকে সঙ্গ দিচ্ছে বাবা আর স্যানো। তাই তো থাইল্যান্ডে যাওয়ার পর সিন যখন ওদেরকে জিনের কথা জিজ্ঞাসা করেছিল তখন ওরা কেউ কিচ্ছু বলেনি। সিন তখনই জিনকে কল করে ওর সঙ্গে দেখা করতে বলে। এতে জিনও রাজি হয়ে যায়। তো পরের দিন দুজনে দেখা করে আর সিন ইচ্ছে করে ওকে এই জায়গাতে নিয়ে আসে যাতে জিন নিজের মুখে সব কিছু স্বীকার করে দেয়। তো জিন তখন ওকে একটি ফোন দেয়। সিন বলে এটা কেন? জিন বলে তুমি তো বলেছিলে তোমার নতুন ফোন লাগবে। জিন এখনও সিনের প্রতি কেয়ারিং আছে, এটা দেখে সিনের অনেক ভাল লাগে। তো এরপর সিন ওকে ওপরে নিয়ে যাচ্ছিল। এতে জিনের কষ্ট তো হয়, কিন্তু সে ওকে কিছুই বলে না।
তাই তো সিন আর থাকতে না পেরে কান্না করতে করতে বলে, তুমি আর কতদিন আমার কাছ থেকে সব কিছু গোপন রাখবে? কেন তুমি আমার কাছ থেকে দূরত্ব বাড়াচ্ছ? আমি কি তোমার কেউ না? একটি বার কি আমাকে এই কথাগুলো বলা যেত না? জিন বলে, আমি চাই না যে আমার জন্য তোমার জীবন নষ্ট হোক। আমি তোমার উপরে বোঝা হয়ে থাকতে চাই না, তাই তো তোমাকে দূরে সরিয়ে দিয়েছিলাম। তখন আমরা ফ্ল্যাশব্যাক থেকে জানতে পারি ওই দিন থাইল্যান্ডে যখন সিন জিনের সঙ্গে দেখা করতে গিয়েছিল তখনও জিনের অবস্থা অনেক খারাপ ছিল। সিন চলে যাওয়ার পরই সে অজ্ঞান হয়ে যায়, আর তখন থেকেই ওর অবস্থা অনেক বেশি খারাপ হয়ে গিয়েছিল। তো সিন বর্তমানে আসে আর আমরা দুজনকেই ওদের বাড়িতে দেখতে পাই। তো পরের দিন সিন জিনকে মেসেজ করে আজকে ওর সঙ্গে দেখা করতে বলে। জিন তখন হসপিটাল গিয়েছিল ওর চেকআপের জন্য, তাই সে ওকে বলে দেয় যে আজকে আমি দেখা করতে পারবো না, আমার অনেক কাজ আছে। এটা দেখে সিনের মন খারাপ হয়ে যায়, কিন্তু তবুও সে রাতের বেলাতে ক্যাফেতে যায়। কিন্তু জিন তখনও ওখানে ছিল না। আর এই মেয়েগুলোর কাছ থেকে সিন জানতে পারে যে জিনের শরীর আজকে একটু খারাপ ছিল, তাই সে হসপিটাল গিয়েছে। এমনকি ওর তো অনেক জ্বরও হয়েছে। এটা শুনে সিনের একটু খারাপ লাগে। ঠিক তখনই ক্যাফেতে জিন আসে। জিন ভাবেনি যে সিন এখানে আছে, জানলে পরে সে আসতো না। এরপর সিন ওর কাছে গিয়ে বলে, আমি শুনলাম তোমার শরীর নাকি খারাপ, তোমার কি জ্বর হয়েছে? এতে জিন তখন ওর কাছে এসে বলে যে তুমি চেক করে দেখে নাও, আমি ঠিক আছি। তো এরপর জিন ওকে ক্যাফের ভেতরে নিয়ে গিয়ে নিজের হাতে বানানো কফিও খাওয়ায় সিনকে। জিন তখন বলে, আমার সঙ্গে বাড়িতে যাবে, আমি তোমাকে রান্না করে খাওয়াতে চাই। এতে সিন খুব সহজেই রাজি হয়ে যায়, কারণ এই কয়েক বছরে সিন ওর হাতের বানানো খাবার অনেক বেশি মিস করেছে। তো এরপর বাড়িতে গিয়ে জিন রান্না করছিল আর সিনকে প্রশ্ন করছিল, সত্যি করে বলো তো তোমার কি কোনো বয়ফ্রেন্ড নেই? এতে সিন তখন বলে, ইউনিভার্সিটির অনেক ছেলেই আমার প্রেমে পাগল, এমনকি আমি তো কয়েকজনের সঙ্গে ব্লাইন্ড ডেটেও গিয়েছিলাম। ওর এই কথা শুনে জিন তো জ্বলে যাচ্ছিল। সিন বলে, রিল্যাক্স, অনেক ছেলে আমাকে পছন্দ করতো, কিন্তু আমি কাউকে পাত্তা দিইনি, কারণ আমার মনে তো তুমি ছিলে। তো এরপর রান্না শেষ হলে পরে জিন খাবার সার্ভ করে ঠিক আগের মতনই। আর জিন তখন নিজে হাতে সি ফুড ওকে বেছেও দিচ্ছিল, যা দেখে সিন ইমোশনাল হয়ে যায়। সিন তখন একটু ড্রিঙ্ক করে ফেলে আর সে মাতাল অবস্থায় বলে, তুমি কিভাবে আমাকে ছেড়ে দেওয়ার এত বড় সিদ্ধান্ত নিলে? কিন্তু আমি তো কখনোই কল্পনা করিনি যে তুমি আমাকে ছেড়ে দেবে। সিন তখন ওকে জড়িয়ে ধরে বলে যে প্লিজ আমাকে নিজের কাছ থেকে দূরে সরিয়ে দিও না, আমি কিছুতেই তোমার উপর থেকে মুভ অন করতে পারছি না। জিন তখনও চুপচাপ ছিল, সে কিছুই বলে না, তাই সিন রাগ করে চলে যায়। তখন জিন ওর পেছন পেছন গিয়ে প্রথমে ওকে কিস করে। তুমি তো জানো যে আমার অবস্থা এখন কেমন, তবুও তুমি আমার সঙ্গে থাকতে চাও। আমি তোমাকে কিছু সময় দিলাম, ভেবে আমাকে জানিও। বাড়িতে গিয়ে সিন এই বিষয়ে খুব ভাবে। জিন ওকে নিজের রিপোর্টও পাঠিয়েছিল, যেখানে ডক্টর বলেছে একটু সামান্য ভুলের জন্য জিন আবারও হুইল চেয়ারে আসতে পারে, আর তখন জিন কোনো মতেই হাঁটতে পারবে না। তো পরের দিন সিন ওর কাজের জন্য একটি হিস্টোরিক্যাল প্লেসে গিয়েছিল। তখন জিন ওকে কল করে সিনের উত্তর জানার জন্য, কিন্তু সিন বলে যে এখন আমি তোমার সঙ্গে দেখা করতে পারবো না, পরে দেখা করব। কিন্তু জিন আর থাকতে না পেরে তখনই সিনের সঙ্গে দেখা করতে ওই জায়গাতে চলে আসে। সিন তখন অবাক হয়ে প্রশ্ন করে যে এত উঁচুতে তুমি কিভাবে আসলে, তুমি কি সিঁড়ি দিয়ে হেঁটে এলে? জিন বলে, আরে না, এখানে কেবল কারো চলছিল। তখন ওখানে লি হং আসে আর ও সিনকে প্রশ্ন করে যে এই ছেলেটি কে। এতে সিন বলে দেয় যে ও আমার বয়ফ্রেন্ড। এর মানে সিন সিদ্ধান্ত নিয়ে নিয়েছে যে ও জিনকে ছাড়বে না, ওর সঙ্গেই থাকবে। এরপর সিন ওকে বলে যে যেমনই পরিস্থিতি আসুক না কেন আমি তোমাকে ছাড়বো না, তাই তুমি আমাকে নিজের থেকে দূরে রেখো না। এটা শুনে জিন ইমোশনাল হয়ে যায় আর সে ওকে জড়িয়ে ধরে। তো বাড়ি যাওয়ার টাইমে বৃষ্টি পড়ছিল, তাই জিন তখন আগের মতনই এমনভাবে সিনকে কভার করে ওকে ওর বাড়িতে নিয়ে যায়। জিন তখন ওর কাছে আসার চেষ্টা করছিল, কিন্তু কিছু একটা ভেবে ও থেমে যায়। তাই সিন তখন নিজেই ওর দিকে এগিয়ে আসে। এরপর দুজনের মধ্যে অনেক রোম্যান্স হয়। পরের দিন জিন ওর জন্য ব্রেকফাস্ট বানায়। সিন তখন বলে যে আমি তোমার সঙ্গে থাকতে চাই, এতে আমার ভাড়াও বেঁচে যাবে আর আমি তোমার সাহায্যও করতে পারবো।
এতে জিন রাজি হয়ে যায়। এরপর দুজনে মিলে সিনের সমস্ত জিনিসপত্র জিনের ফ্ল্যাটে শিফট করে, আর জিন ওকে ক্যাফেতে নিয়ে গিয়ে সকলের সঙ্গে সিনের পরিচয় করিয়ে দেয় যে এটা আমার গার্লফ্রেন্ড। জিন তখন এই ক্যাফে সিনকেও দিয়ে দেয় অ্যাজ আ গিফট, কারণ এই ক্যাফে বানানোর স্বপ্ন ছিল সিনের, আর ওর জন্যই জিন এই ক্যাফে বানিয়েছিল। তো পরের দিন জিন ওর ইউনিভার্সিটি গিয়েছিল, তাই সিন ওর সঙ্গে দেখা করতে ইউনিভার্সিটি চলে যায়। কিন্তু সিন তখন দেখে যে এই মেয়েটি জিনের অনেক ক্লোজ হচ্ছে, তাই সে অনেক বেশি জেলাস হয়। তখন জিনও ওকে দেখে ফেলে। এরপর জিন ওর কাছে এসে বলে, তুমি যখন জেলাস হও তখন তোমাকে দেখতে আরও কিউট লাগে। এটা শুনে ওর রাগ গায়েব হয়ে যায়। তো এরপর বাড়িতে গিয়ে দেখে যে ওদের সঙ্গে থাইল্যান্ড থেকে ফ্যাং আর স্যান দেখা করতে এসেছে। দুজনকে একসঙ্গে দেখে এরা খুব খুশি হয়। এরপর ওরা সকলে মিলে একসঙ্গে ডিনার করে। পরের দিন দুজনে যখন রোম্যান্স করছিল তখনই আমরা ওখানে ওয়াংকে দেখতে পাই, যে কিনা এই সিন দেখে একটু অবাক হয়, আর সিন অনেকটাই লজ্জা পেয়ে যায়। তখন সিন জানতে পারে যে এদের মধ্যে এখন খুব ভালো বন্ধুত্ব হয়ে গিয়েছে। অ্যাক্সিডেন্টের পর থেকে ওয়াং জিনের অনেক সাহায্য করেছে, এমনকি জিন এখন যেই অটোমোবাইলসের বিজনেস করে এটাতেও ওয়াং ওর খুব সাহায্য করেছিল। তো পরের দিন সিন খুব তাড়াহুড়ো করে ওর কাজের জন্য বেরিয়ে পড়ে, কিন্তু সে ওর জরুরি ডকুমেন্টস নিয়ে যেতে ভুলে যায়। তাই জিন এগুলো নিয়ে ওর পেছন পেছন যায়, কিন্তু ইতিমধ্যে বাস ছেড়ে দিয়েছে, তাই তো সিনের সঙ্গে ওর দেখা হয় না। তখন জিন লক্ষ্য করে যে বাসের পেছন দিক দিয়ে ধোঁয়া বার হচ্ছে, এর মানে নিশ্চয়ই বাসে কোনো প্রবলেম আছে। সে তখন সিনকে কল করে, কিন্তু সিন ফোন রিসিভ করে না। তাই জিন তখন অনেক বড় একটি সিদ্ধান্ত নেয়। অ্যাক্সিডেন্টের পর থেকে জিন কোনো দিনও গাড়ি চালায়নি, কিন্তু আজকে সিনের জন্য সে গাড়ি চালানোর সিদ্ধান্ত নেয়। প্রথম দিকে জিনের একটু ভয় করছিল, কিন্তু আস্তে আস্তে সব কিছু নর্মাল হয়ে যায়। কিছু দূর যাওয়ার পর বাস এমনিই থেমে যায়, কিন্তু জিন ওখানে কোথাও সিনকে দেখতে পায় না। আসলে সে তখন এই সিভিএস স্টোরে ছিল। জিন যখন ওকে দেখতে পায় তখন ওকে জড়িয়ে ধরে, আর সিন যখন জানতে পারে যে জিন ড্রাইভিং করে এখানে এসেছে তখন সে অনেকটাই খুশি হয়। তো এরপর বাড়িতে গিয়ে জিন ওকে বলে যে আমি কানাডায় গিয়ে তোমার মায়ের সঙ্গে দেখা করতে চাই। এতে সিন রাজি হয়ে যায়। আসলে জিন ওর মায়ের সঙ্গে দেখা করতে চাইছিল, কারণ সে সিনকে বিয়ে করতে চায়, আর সিনের জন্য সে একটি রিংও বানিয়েছিল। কিন্তু জিনের মনে একটু ভয় ছিল ওর মা ওকে অ্যাকসেপ্ট করবে নাকি করবে না এই ভেবে। তো এরপর ওরা দুজনে কানাডায় চলে যায়। সিনকে দেখে ওর মা তো খুশি হয়, কিন্তু জিনকে দেখেও না দেখার ভান করে। এমনকি খাবার টেবিলেও সে জিনকে কোনো পাত্তা দেয় না। এতে জিনের অনেক খারাপ লাগে। তো এরপর জিন চাইনিজ রীতি অনুযায়ী কিছু গোল্ডের জুয়েলারি নিয়ে সিনের মায়ের কাছে যায়, যাতে ওর মা সিনের সঙ্গে ওর বিয়ে দেয়। আর জিন তখন নিয়ম অনুযায়ী সিনের মাকে এক কাপ চাও দেয়, কিন্তু সিনের মা ওর দিকে তাকায় না। এইসব কিছু সিন লুকিয়ে লুকিয়ে দেখছিল, আর জিনকে নিয়ে তখন ওর অনেক খারাপ লাগে। তো কিছুক্ষণ চুপচাপ থাকার পর সিনের মা উঠে চায়ের কাপ নিয়ে চলে যায়, কিন্তু সে কিছুই বলে না। তাই জিনের মন অনেক খারাপ হয়ে যায়। তখন সিন ওর কাছে এসে বলে যে প্লিজ মন খারাপ করো না, আমি মাকে রাজি করাবো। রাতের বেলায় সিন লুকিয়ে জিনের রুমে যায়, কিন্তু ওর মা দুজনকে দেখে ফেলে, আর সে তখন সিনকে বকা দিয়ে নিজের রুমে যেতে বলে। এরপর ওর মা যখন গার্ডেনে ছিল তখন ওখানে জিন আসে, আর এই প্রথমবার সে তখন জিনের সঙ্গে কথা বলে। সিনের মা বলে তোমরা যখন ছোট ছিলে তখন সিনের বাবার সঙ্গে আমার প্রায় ঝগড়া হতো, তার উপর থেকে সে তোমাকে অ্যাডপ্ট করেছিল। একটিবারও এই বিষয়ে সে আমার সঙ্গে আলোচনা করেনি, তাই তো আমার রাগ হয়েছিল, আর ওর জন্যই আমি তোমার সঙ্গে ঠিক মতন ব্যবহার করতাম না। তাই আমাকে ক্ষমা করে দিও, তোমার সঙ্গে এত খারাপ ব্যবহার করা আমার উচিত হয়নি। তুমি আসলে অনেক ভালো ছেলে, আর আমি এটাও জানি যে সিনকে তুমি ভালো রাখবে। এই 3 বছর মেয়েটি অনেক কষ্ট পেয়েছে, কিন্তু আমি এখন তোমাদের দুজনকেই হ্যাপি দেখতে চাই। ওর এমন কথাবার্তা শুনে জিনের মন তো খুব ভালো হয়ে যায়। পরের দিন সিন যখন ওর মা আর জিনকে একসঙ্গে কথা বলতে দেখে তখন সে অনেকটাই অবাক হয়। এরপর সিন ওকে প্রশ্ন করে যে এইসব কিভাবে হলো। জিন তখন কাল রাতের কথা বলে। এটা শুনে সিনও খুশি হয়ে যায়।
তো সামনেই চাইনিজ নিউ ইয়ার ছিল, তাই এরা সকলে মিলে একসঙ্গে নিউ ইয়ার সেলিব্রেট করে। আর এই প্রথমবার সিনের মা ভালোবেসে জিনকে খাবার সার্ভ করে। এটা দেখে জিনের খুব ভালো লাগে। রাতের বেলায় সিনের মা ওই জুয়েলারি বক্স জিনকে ফেরত দিয়ে বলে যে এইসবের কোনো প্রয়োজন নেই, আমি চাই তুমি যেন আমার মেয়েকে সুখে রাখো। তো আজকেই ওরা চায়না ফিরে যাবে। যাওয়ার সময় সিনের মা তখন জিনকে একটি গিফট দেয়। আসলে সিনের মায়ের একটি হবি আছে, যেটা হলো উলের স্কার্ফ আর সোয়েটার বানানোর। ছোটবেলায় সিনের মা ওর জন্য অনেক সোয়েটার আর স্কার্ফ বানাতো। জিন এইসব দেখতো আর ভাবতো যে কোনো একদিন সে তাকেও কিছু একটা বানিয়ে দেবে। কিন্তু সিনের বাবার উপরে জমে থাকা রাগের জন্য সে কোনো দিনও জিনকে কিছুই বানিয়ে দেয়নি। তাই তো সে আজকে ওকে একটি স্কার্ফ বানিয়ে দিয়েছে। এয়ারপোর্টে গিয়ে জিন যখন ব্যাগ খুলে এই স্কার্ফ দেখে তখন সে অনেকটাই খুশি হয়। ওখানে একটি চিরকুটও ছিল, যেখানে সিনের মা বলেছে, আমাকে ক্ষমা করে দিও, এই স্কার্ফের জন্য তোমাকে অনেক বছর অপেক্ষা করতে হয়েছে। এটা দেখে জিন ইমোশনাল হয়ে যায়। তো এরপর জিন ওই রিং বার করে সিনকে বিয়ের জন্য প্রপোজ করে, আর সিন ওর প্রপোজাল অ্যাকসেপ্ট করে নেয়। এরপর দুজনে থাইল্যান্ড চলে যায়, কারণ ওরা ঠিক করেছে বিয়েটা ওরা থাইল্যান্ডেই করবে। আর আজকে ওরা ওদের সমস্ত বন্ধুদেরকে নিয়ে পার্টি করবে পুরো রাত। সকলেই ওদের বিয়ে নিয়ে অনেক বেশি এক্সাইটেড ছিল, আর ওরা অনেক কিছুর প্ল্যানও করে। তো পরের দিনের সিন দেখতে পাই, আমাদের হিরো ওয়েডিং ড্রেস পরে ওর হিরোইনের জন্য অপেক্ষা করছিল। যখন সিন রুম থেকে বার হয় তখন কয়েক সেকেন্ড জিন ওর দিকেই তাকিয়ে থাকে। সিন তখন বলে, ওরা কই? রুমে গিয়ে দেখে যে কাল রাতে ড্রিঙ্ক করে এখন সকলেই মরার মতন ঘুমোচ্ছিল। এরা দুজনে তখন ওদেরকে ঘুম থেকে উঠানোর চেষ্টা করে যে আর কত ঘুমাবি, উঠে যা, আমাদের বিয়ের যে এত প্ল্যান করলি ওগুলোর কি হবে? কিন্তু কেউ ঘুম থেকে ওঠে না। জিন বলে, ওদেরকে লাগবে না, চলো আমরা দুজনেই বিয়ে করে ফেলি। এই বলে জিন তখন ওর হাত ধরে বাইরে নিয়ে গিয়ে ওকে বাইকে চাপায়। এখন জিন কিন্তু মোটামুটিভাবে বাইকও চালাতে পারে। জিন তখন বলে, তুমি কি প্রত্যেকটি রেসে আমার সঙ্গী হতে চাও? সিন বলে, না, শুধু রেস নয়, সারা জীবনের জন্য আমি তোমার সঙ্গী হয়ে থাকতে চাই। তো দুজনের এই কিউট মুভমেন্টের মধ্যে দিয়ে এই ড্রামার হ্যাপি এন্ডিং এখানেই হয়ে যায়। কমেন্ট করে জানিও যে ড্রামাটি তোমাদের কেমন লেগেছে। আমার তো খুব ভালো লেগেছে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই।